হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাহলে আজকের টপিকস অবশ্যই ঈশানু এবং তার বাবা মা এবং ওই সংক্রান্ত। যাই হোক, অবশ্য করি সোমালিও এর মধ্যে কিছুটা ঢুকবে, কারণ কিছু করার নেই, ওকে ঢোকাতেই হবে। কারণ বলছি, পরেরটা বলছি, যারা আমার ভিউয়ার্স অবশ্য করেই আমার সঙ্গে থেকো এবং পুরো ভিডিওটা দেখো। আজকে টন্দীপের ভিডিওটা নিশ্চয়ই তোমাদের সামনে এতক্ষণে এসে গেছে, তোমরা দেখে নিয়েছো। কারণ আমি একটু লেটে পেয়েছি, কারণ একটু ব্যস্ত ছিলাম, কাজ ছিল। যাই হোক, সেটা কথা না, ভিডিও আসলে ভিডিও সেটা দেখে আমাদের করতে হয়, সময় লাগে খানিকটা। কাজেই ওর ভিডিওতে আজকে সেরকম কিছু না হলেও একটা জিনিস তো ছিল যে আজকেও, অর্থাৎ এটা তোমার ওয়েডনেসডের ভিডিও, ওয়েডনেসডেতেও ওর কিছু কাজ ছিল। সম্ভবত বললো কৃষ্ণনগরে, না সম্ভবত না, এটা কৃষ্ণনগরে ওর কিছু কাজ ছিল, সেখানে ও কাজ করতে গেছিল। কি কাজ ছিল বলার প্রয়োজন তো এখন মনে করছে না, যখন কাজ সিদ্ধ হবে তখনই বলবে, আশা করি। তা কৃষ্ণনগর যখন, অবশ্যই দিদির এলাকা, তা দিদির এলাকায় ভাই গেছে, উইদাউট দিদি ভাবাটা ভুল। যারা ভেবে থাকবে যে দিদি নেই, অবভিয়াসলি তারা ভুল ভাবছে বা ভাবতে চাইছে না। দিদি অবশ্যই আছে, দিদি সবসময় ভাইয়ের পাশে আছে, সঙ্গে আছে। পাতানো দিদির গল্প বলছি কিন্তু এখানে, অবশ্যই করে তোমরা কেউ সোমালির কথা ভেবো না। সৌমালি এদের পাশে থাক না থাক, ইগনোর করুক না করুক, এরা সৌমালিকে পাশ কাটাতে পারে না, মানে ইগনোর তো করতে পারেই না। কারণ কিছু তো বেচতে হবে, কিছু তো বেঁচে খেতে হবে। বউ বেঁচে খেলাম, বাচ্চা বেঁচে খাচ্ছি, নিজেদের অলরেডি বেঁচেছি, এখন দিদি তাকেও বেচতে হবে। যে রাস্তাটা দেখিয়েছে, রোজগারের রাস্তাটা শিখিয়েছে, সেই এখন প্রধান শত্রু হয়ে গেছে। হ্যাঁ, দিদির দোষ এটাই যে ভাইয়ের দোষ, মায়ের দোষ, এসব জেনেও দিদি কেন ভাইয়ের সাপোর্ট করে, কেন দিদি ভাইয়ের পাশে এসে দাঁড়ায়নি, অন্যায়টাকে ঢেকে দেয়নি ওই দালাল পতিতার মতো। বারবার ওকে আমার পতিতা বলতে খুবই কষ্ট লাগে, কারণ পতিতাদেরও মনে হয় অপমান করা হয় ওকে পতিতা বললে। মানে পতিতাদেরও একটা স্ট্যান্ডার্ড আছে, যারা কিনা তাদের একটা রুজি রোজগার করে, সমাজকে একটা জায়গা থেকে বাঁচায়। তারা একটা তাদেরও একটা সম্ভ্রম থাকে যে তাদেরও কিছু একটা পজিশন থাকে, অর্থাৎ স্ট্যান্ড পয়েন্ট থাকে, আমি সেটা বলতে চাইছি। আর এর তো সেটাও নেই, তারও যোগ্যতা নেই। মানে কোথায় যাবে, কি করবে, দালালগিরি করবে না পতিতাগিরি করবে, না ঘরের বউ হবে, না মা হবে, না দিদি হবে, না পিসি হবে, নিজেই ঠিকমতো ঠিক করতে পারে না। যার কোনো কি হব এই জ্ঞানটাই নেই, সে কিনা লোকে জ্ঞান দিতে বসেছে। একটা ছোট বাচ্চা, 3 বছরের বাচ্চা, সে নাকি এর ভাইপো হতেই পারে, ভাইপো দেখেও হতে পারে, কিন্তু এ নাকি সম্পর্কে তার পিসি হতে পারে। এই বয়সী বাচ্চা তো ওর নাতির বয়সী। ওর মেয়েকে যদি এই টিনার মতো বয়সে না হোক, টিনার এখনকার বর্তমান বয়সেও যদি তার মেয়েকে বিয়ে দেওয়া যেত, তাহলে তার এই বয়সেই একটা নাতি থাকতো। ছেলের ঘরেও নাতি, হয়তো এর নাতি নাতনি যাই হোক এরপরে আসবে। তাহলে এর বয়সটা এখন কি? ঠাকুমা দিদিমারই তো বয়স। আমাদের কি এখন কাকিমা জেঠিমা এগুলো তো অবশ্যই, পিসিও অবশ্যই, কিন্তু বয়সের একটা অ্যাভারেজে হয়। হ্যাঁ, তারপরে কি এটা হয় না, অনেক দূর দূরান্তের আত্মীয় স্বজন থাকে, লতায় পাতায় এসে যায়, কিন্তু এটা পাতানো সম্পর্ক, মাথায় রাখবে। যখন পাতানোর সম্পর্ক আমার রাস্তাঘাটে বা এদিক ওদিক জন্মায়, তখন কিন্তু আমরা বয়সের একটা ডিফারেন্স থেকেই সম্পর্কটা তৈরি করি। যেমন আমার যা বয়স, এখন ম্যাক্সিমাম লোক আমাকে আন্টি বলবে, স্বাভাবিক। কেউ নিশ্চয়ই আমায় দিদি বলবে না। হ্যাঁ, আমার বয়সী লোক কি আমার থেকে সামান্য কম সামান্য বেশি, তারা আমায় দিদি বললেও বলতে পারে, কিন্তু আমার তো এখন আন্টি, অর্থাৎ কাকিমা জেঠিমা, এই বয়সটা আমার। যে আমাকে যদি এখন ওই কিষাণু এসে পিসি বলে, আমার তো লজ্জা লাগবে, কারণ আমার ওই বয়সী বাচ্চার পিসি হওয়ার যোগ্যতা নেই। যাই হোক, এই হলো ব্যাপার। তারপরে হলো গিয়ে তার ভাই পাতানোর সম্পর্ক। যাই হোক, ভাইয়ের বয়স আছে, সে ঠিক আছে, ভাই না বলে তাকে তো ভাইপোও বলতে পারতো। এর ভাই তো টন্দীপের বাবাকেও পাতাতে পারতো না, তাকে জেঠি, কাকু, কাকিমা, কাকিমার বয়সী মহিলা উনি নাকি ওনার কাকিমা। যাই হোক, এগুলো হয়তো তাদের স্বার্থে তারা মেনে নিয়েছে, কারণ তাদের ফরে কেউ নেই, এটা মাথায় রাখবেন ভিউয়ার্সরা। যাদের হয়ে এই দালাল কথা বলছে, তাদের ফরে কিন্তু তাদের রিলেটিভরা নেই। কাজেই তার জন্যই এরা দাঁতে দাঁত চিপে হলেও বুঝছে, সমস্তই বোঝে এরা, কিন্তু কিছু করার নেই। কারণ যখন এদের নিজের লোকেরা পাশে থাকে না, তখন এই দালাল এইসব মহিলাদেরই পাশে পেতে হয়। মানে নিজে থেকে এসছে তো, এরা তো গিয়ে খোঁজেনি। কাজেই যখন এসেছে ভেবেছে একেই, মানে ডুবে যাওয়ার থেকে এ যখন এসছে, একে ধরে আঁকড়েই আমরা বাঁচবো, এই চেষ্টাটা ওরা চালিয়ে যাচ্ছে এবং প্রতিনিয়তই করছে। যাই হোক, কিন্তু এই দালাল খুব ভালো করেই জানে
কোন সিচুয়েশনে কাকে বিক্রি করতে হয়। এ কিন্তু মোটামুটি এর মোটামুটি মগজ দিয়ে সবাইকে বোঝাতে চায় যে খুব বুদ্ধি ধরে, খুব তার বুদ্ধি, কিন্তু বুদ্ধিতে নিজেই কখন ফেসে যায় সেটাও হয়তো বোঝে না তা না, কিন্তু ওই যে বললাম একটা সম্মান নেই, স্টেটাস নেই, কাজেই যখন ফেসে যায় তখন তার মতো করে সে জিনিসটা ম্যানেজ করে নেয়। মানে কারণ আমি বলতেও এর মুখে বাঁধে না, আবার সেই যখন পাওয়ার নিয়ে এসে তার সামনে দাঁড়াবে তার কাছে মাপ চাই নিতেও এর লজ্জা লাগে না, কারণ এর হচ্ছে দোকান কাটা। আমার এখন দরকার, আমি এটা করব, পরে যেটা দরকার তখন দেখা যাবে, এই হলো এর স্ট্যান্ডার্ড। মানে মান সম্মান কিছুই নেই। কাজেই নাটক আর যাত্রা, ম্যাক্সিমাম আমার তো মনে হয় যাত্রা, যে লাইভগুলো করে বসে বসে সবটাই যাত্রা করে, অভিনয়। এখন তো ওই প্রেমিক ব্যাপারটা গেছে, কারণ কিছু তো খেয়েছে, কিছু তো আইনি ধাক্কা খেয়েছে, খায়, ও সবসময়ই খায়, কিন্তু লজ্জা নেই, তাই জিনিসগুলোকে হাসি মুখে ইগনোর করে। আচ্ছা, এই যে বলে টিনা নাকি কখনো বাচ্চার জন্য কথা বলেনি, কখনো দুঃখিত হয়নি, কখনো চোখের জল ফেলেনি, এক দুবার ছাড়া, কখনো কষ্ট হয়েছে এসব বলেনি। আর টিনা বলেছে ও ভেতরে ভেতরে হলেও ও বাইরে এগুলো কখনোই কাউকে দেখাতে চায়নি। তা আমরা যদি বলি দালাল, তুই তো এত কেস খেয়েছিস, এত প্রবলেমে ফেসে রয়েছিস, এত সাইবার ক্রাইম অফিসে গেছিস, আমাদের যদি এই পজিশন থাকতো বা অন্য কোনো লোকের, তারা তো রীতিমতো দুশ্চিন্তায়, দুর্ভাবনায় একদম ভেঙে পড়তো। কই, তোকে দেখে তো বোঝা যায়নি। তুই তো উল্টে আরও ফেরোসাস হয়ে আরও বেশি করে বলতে শুরু করে দিয়েছিস, যেন মনে হয়েছে কোনো কেসই তুই খাসনি। তাহলে নাটকটা তো তুইও ভালো করতে পারিস, কারোকে না বলে জিনিসটা ধামাচাপা দিয়ে দর্শকদের বোকা বানাতে তুইও তো পারিস। শুধু তো টিনা করছে বা অন্যরা করছে তা নয়, সবাই কিন্তু ক্যামেরার সামনে তার ভালোটাই দেখাতে আসে, বুঝেছিস? কেউ খারাপটা নিয়ে আসে না। কাজেই তোদের যে এই বক্তব্য, একটা কথাই কালকে তোদের যে কজনের কমেন্টস বক্সে গেছি মোটামুটি বুঝে গেছি, তোদের ওই একটাই বলি, এতদিন কেন বলেনি, এখন কেন বলছে, তার ইচ্ছা, তার ছেলে, সে কখন নাম নেবে তার ব্যাপার, তোদের তো ছেলে নয়। কিসের এত জোর, কিসের এত ক্ষমতা? এইসব জোর ইউটিউবেই দেখা, ওই ক্যামেরায় বসে নিজের ঘরে বসে দেখা। কারণ বাড়ির সামনে যাওয়ার সাহস তো রাখ, সেখানে গিয়ে বল, দেখ কি হয়। অত সোজাও নয়, সব জিনিসটাই অত সোজা না, টিনার ক্ষেত্রেও সোজা না, তোদের ক্ষেত্রেও সোজা না। কাজেই ওইসব চোখের জল, কুমিরাশ্রু, ওইসব দেখিয়ে কেনই বা লোককে বোকা বানাচ্ছিস? দুঃখ তোর হচ্ছে না, তোর হচ্ছে রাগ। দুঃখ তোর একটুও হয়নি, কষ্ট তো গুলিমার, ওটা তোর হয় না। যেটা হয় সেটা হচ্ছে রাগ, যে কেন কেন নেবে, যে কেন 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 করিস না, কেন নেবে? এই তো ভালো ছিল, টন্দীপের কাছে ছিল, আমরা বেশ বেঁচে বেঁচে খাচ্ছিলাম, সুন্দর ব্লগিং করছিল, ও দু পয়সা কামাচ্ছিল, আমিও তার থেকে 4 পয়সা কামিয়ে নিচ্ছিলাম, এটাই তো ভালো ছিল। এখন যদি বাচ্চাই না থাকে, কাকে দেখিয়ে কামাবো? কতদিন? হ্যাঁ, আছে, রাস্তা আছে। আবার বিয়ে দিবি, আছে না? বলেছিলি, আমরা কিন্তু ভুলিনি। আমরা ভাইয়ের আবার বিয়ে দেবো, নর্থ বেঙ্গল থেকে মেয়ে আনবো, ভুলিনি কিন্তু। আমাদের কিন্তু মেমোরি শার্প আছে। তা বিয়ের সম্বন্ধ দেখে সবাই মিলে বিয়ে দিয়ে দে, আবার আবার বংশধর আসুক, তোরা সবাই মিলে তাকে আবার তোদের সম্পত্তি মনে করে বেঁচতে থাক। আশা করি তোদের সম্পর্কিত যে মেয়ে আসবে সে নিশ্চয়ই অবজেকশন জানাবে না। টিনা অবজেকশন জানিয়েছে বলে সবাই অবজেকশন জানাবে এমন তো কথা নেই। সবাই নিজের ছেলেকে বেচতেও পারে, টন্দীপের মতো, আপত্তি নাও থাকতে পারে। টন্দীপ ছেলে কেন, তার বউকে, দিদিকেও বেচতে তো ছাড়ছে না। আজ কত বড় সাহস ওই বাংলাদেশের কুলাঙ্গারটার! বিশ্বাস করবে না, যারা আমায় দেখো তাদের উদ্দেশ্যে বলছি, এরকমও তো আছে অনেক বাংলাদেশের লোকজন। আমি বলি, আপনাদের কেন, ওটা আমারও দেশ, কারণ আমিও বাংলাদেশের ফরিদপুর থেকেই বিলংস করি, ওটা আমারও দেশ। আজ আমি কলকাতায় আছি বলে কি আছে, আমার দাদুর আমল থেকে আমি কলকাতায় আছি, তার আগে তো ফরিদপুরেই থাকতাম। তাও সেটা কথা না, কথাটা হচ্ছে সব দেশেই সব রকম শয়তান বাস করে। এই যে আমাদের দেশে এই দালাল পতিত আছে, তা ওই দেশে কি নেই? নিশ্চয়ই ওই দেশেও আছে, তাকে এখনও সামনে দেখতে পাচ্ছি না, তাই থাকলে তাকেও বলতাম। যে কুলাঙ্গারটাকে দেখতে পাচ্ছি সব সময় একটা গল্পবাদ ছেলে, সব কিছুতে গল্প করতে আসে। আর এই যে বলছিল টিনা নাকি সংক্রান্তিতে, পয়লা বৈশাখে কোথায় না কোথায় কোন নতুন শ্বশুরবাড়িতে গেছে। শয়তান আমার মুখে গালাগালি নিয়ে আসছে না ভিডিও, কোথা থেকে আসছে? যারা ওকে সাপোর্ট করো সেই ভিউয়ার্সগুলো কোথায়? এখন গিয়ে প্রশ্ন করো, তুমি যে বলেছিলে সেগুলো কোথায়? আজকে টিনা তো প্রমাণ নিয়ে ওইসব বালখিল্যদের নিয়ে যে শর্টসগুলো করছে, ওই বাড়িতে বসেই তো করছে, পয়লা বৈশাখের দিনই তো করছে। তাহলে কত 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 পরের ভিডিও এডিট অমুক তমুক বলে বলবি?
বলো গিয়ে জিজ্ঞেস করো, এই যে যে 2-3 দিন ভিডিও আসেনি টিনার, সেই সময় যে অপপ্রচার চালিয়েছিল অমুক জায়গায় আছে তাই ভিডিও আসছে না এই বলে, তার জন্য যে ভিউজগুলো কামিয়েছে সেই ভিউজগুলো এখন ফেরত দিক, এখন ফেরত দিক। শয়তানি করতে এসছো, লোককে ভুলভাল বুঝিয়ে লোকের মেয়েদের সম্মান নিয়ে খেলে টাকা রোজগার করবে, ওই টাকা তোমার ভালো কাজে আসবে? তোদের বাংলাদেশের লোকেরই আমার কমেন্টস বক্সে এসে বলেছে তুই একদম ভালো না, তোর 14 পুরুষ ভালো না। যাই হোক, আর এই ভাই আমাদের দেশে বসে রয়েছে, তার দিদির নামে যা তা বলে যাচ্ছে যে সোমালিকে আমরা কবে থেকে চিনি, সে নাকি পরকিয়া করে, এই ভাই বসে বসে শুনছে। আর আজকে কিনা বলতে এসছে বাবা কিছু বলবে তোমাদের, তোমরা বসে বসে শুনো কি বলবে, পুরনো কথাবার্তা কি বলবে। একটা কথারই উত্তর আমরা চাই, কেন 3 মাসের মেয়েকে ছেড়ে দিয়েছিল, কেন? আর যদিও বা সেই সময় কোনো অসুবিধার কথাও আজকে বানিয়ে বলা হয়, তারপরেও কেন যখন ছেলে হয়েছিল একটা পরিস্থিতি ঠিকঠাক হয়েছিল, কেন মেয়েকে তার নিজের বাড়িতে নিয়ে আসা হয়নি? হ্যাঁ, এখন গল্প বলবে আমার বাড়ি থেকে ছেড়ে দেওয়া হয়নি। ওসব মিথ্যাবাদী ফ্যামিলি, আমরা পুরো জানি, চিটিংবাজ ফ্যামিলি। ভালো করেছে ওরা দেয়নি। প্রথমে যদি নিজের সন্তানকে নিজের কাছে না রাখতে পারো, তাহলে পরে চাইলে দেবে কেন? দেখাতে, তোমাদের আইনি জোর দেখাতে যে আমাদের মেয়ে আমরা অবশ্য করেই নেব। দেখাওনি তো তখন, যেভাবে টিনা দেখাচ্ছে এখন। দেখিয়েছে ওর বাবা মা, দেখাচ্ছে, দেখিয়েছিল তখন আইনি জোর যে আমার মেয়ে আমি নিতেই পারি? দেখায়নি তো, ভেবেছে ভালোই হয়েছে, খরচ খরচাও করতে হচ্ছে না, অন্য জায়গা থেকে যদি হয়ে যাক, মেয়ের বিয়ের খরচটাও তো আমাদের দিতে হবে না। হ্যাঁ, এখন হয়তো বলবে মেয়ের বিয়ের সময় অমুক দিয়েছি তমুক দিয়েছি, কে দেখেছে? আর মুখের কথা কে বিশ্বাস করবে? যেটা আমরা অ্যাজ এ হোল দেখতে পাবো সেটাই আমরা বিশ্বাস করব। আর এখন যেটা এসে ওর বাবা ক্যামেরার সামনে বসে বলবে, ও তো পতিতা দিদির কথাই বলবে। এর আগেও যে কথাগুলো বলেছিল পতিতা দিদির কথাই বলেছিল। পতিতা দিদি ওর নিজের দিদির সোফায় বসেছিল, আর উনি ওই ওদের ঘরে যে থাকে একটা সবুজ রঙের প্লাস্টিকের চেয়ার, ওই চেয়ারে বসে ক্যামেরার দিকে তাকিয়ে নিজের মেয়ের নামে অকথা কুকথা বলে গেছিলেন। কিভাবে বলেছিল, কিভাবে প্রেশারাইজ করে বলানো হয়েছিল, আমরা অন ক্যামেরা বসে দেখেছি। বলুন, আপনিও কিছু বলুন। এখনো যে বলছে না তার মানে কি এই যে কথা বলতে আসবে, এখনো এইভাবে তাকে বলা হচ্ছে না তার মানে কি? আপনিও বলুন, আপনার মেয়ের বিরুদ্ধে গিয়ে বলুন, আপনার ছেলের পক্ষ নিয়ে বলুন। আপনি ছেলেকে ভালো সাজান আর মেয়েকে নরকে প্রেরণ করুন। ছোট লোকের জাত ছোট লোকই হয়। এই পতিতা দালাল যেখানে যাবে সেখানেই ওর জাত চেনাবে। আমরা যারা চিনি, ম্যাক্সিমামই চিনি, গুটি কয়জন চেনে না যে তা না, কিন্তু উপায় নেই তাদের, কারণ বন্ডিং, কারণ দল, কারণ গোষ্ঠী, ওগুলো ভেঙে গেলে কোথায় যাবে? ইন্ডিভিজুয়াল লড়াই করার এদের ক্ষমতা নেই। এরা হলো শিয়ালের দলের মতো, মানে জোটবদ্ধ হয়ে লড়াই করব, একা লড়াই করার ক্ষমতা নেই কারোর, যে 4-5 জন কথা বলে একসাথে। এত ভিউজের লোক, হিউম্যানিটি হারিয়ে যাচ্ছে, তো হিউম্যানিটি হারিয়ে যাচ্ছে। যাই হোক, এটুকুই বলতে এলাম, আবার আসবো, আরও অনেক অনেক বক্তব্য আছে আমার। একসঙ্গে একটা ভিডিওই আমি বড় করতে চাই না, যখন মনে হয় ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করি। আর আমি আমার মতো করে বলি, আমার যেটা মনে হয় আমি সেটা বলার চেষ্টা করি। এবার কে শুনবে, কে বুঝবে, কে আমাকে খারাপ ভাববে, কে আমাকে ভালো ভাববে, সেটা তাদের ম্যাটার, আমাকে বলে কোনো লাভ নেই। ওকে, তাহলে আমি যখন ভিডিও করি, আরেকটা কথা বলে নিই, আমি যখন ভিডিও করি আমি কিন্তু অন্য কারো ভিডিও দেখি না, বেসিক্যালি দেখি না। হ্যাঁ, আমার ভিডিও করার পাবলিক হয়ে যাওয়ার পর আমি তারপর ভিডিও করতে বসি। কারণ যদি দেখি আমার কথার সঙ্গে কারোর কথা মিলে যাচ্ছে, বা আমি হয়তো কোনো জায়গায় একটু বা এটা বলতে পারতাম, এই জিনিসগুলো হলেই তখন আবার রেকটিফাইয়ের কথা মাথায় এসে যায়। কাজে ওই জন্য আমি আর সেই মুহূর্তে দেখি না, পাবলিশ হয়ে যাক তারপর দেখবো, নয় যেটুকু বলার বাকি আরও কিছু সেগুলো আমি নেক্সট ভিডিওতে বলবো। ওকে, এটুকুই বলার চেষ্টা করছি। একটা লড়াই তো সামনে প্রচুর আছে, আমি কারোর জন্য লড়াই করতে চাই না, আমি শুধু ওই বাচ্চাটার জন্য লড়াই করতে চাই। বাচ্চাটা আমাদের সম্পত্তি নয়, বাচ্চাটার যাকে দরকার তার কাছে যাওয়া প্রয়োজন। বাবাকে দরকার, বাবা অপ্রয়োজনীয় নয়, এটা আমরা কখনোই বলি না, কিন্তু মার প্রয়োজনটা মার জীবিতকালে। মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ উপহার তার বাচ্চার কাছে, ভগবানের মতো। ভগবান, আমরা মাকে ভগবানের মতোই দেখি, আমাদের জন্ম দিয়েছেন, কাজে তার কাছ থেকে আমাদের দূর করে দেওয়া মানেটা কি? আমার ভগবানকে আমার কাছ থেকে কেড়ে নেওয়া। কাজে কিষাণুর ভগবান যেন কিষাণু ফেরত পায়, এইটাই দেখবো, এইটুকুই আমার মোটো। আমার পাশে যারা থাকবেন, আমি আবারও বলবো, যারা এর বিরুদ্ধে কথা বলছেন সবার কমেন্টসে গিয়ে কমেন্টস করুন। কি হবে?
দুটো বাজে কথা বলে আপনারা আপনাদের বুদ্ধিমতো যুক্তি দিয়ে সেখানে কথা বলে আসুন। কোনো বাজে কথা নয়, কোনো গালাগালি নয়। গালাগালি দিয়ে কোনো জিনিস জয় হয় না। মানুষের মনকে জয় করুন। মানুষ চিন্তা করতে ভুলে গেছে, তার জন্য এইসব বাজে কথা বেরোচ্ছে। আমাদের অনেকটা চিন্তা করতে হবে, কোনো জিনিস দেখবো আর চটজলদি সিদ্ধান্ত নিয়ে দেব, সেই জিনিসটা কিন্তু এখন নেই, এবং সেটা নেয় বলেই এত ঝামেলা হয়। একটু চিন্তা ভাবনা করুন। প্রতিটা ঘটনা যেটা দেখানো হয় সেটাই কিন্তু ঘটনা নয়, একটা ঘটনার পিছনেও কিছু ঘটনা থাকে, সেই জিনিসটাকে বোঝার চেষ্টা করুন। আপনারা ভিউয়ার্সরা বিভিন্ন কমেন্টস বক্সে গিয়ে অবশ্য করেই বলতে পারেন আপনাদের যুক্তি তর্ক যেটা ভদ্রভাবে দেওয়া যায় সেইভাবে। আমরা অনেক কিছু বলতে পারি না, কারণ অনেক বাধা নিষেধ আছে, তাই অনুমান ভিত্তিক বলে বেরিয়ে যাই। আপনারা আপনাদের বক্তব্যটা জানান, আপনাদের চিন্তাধারাটা জানান। সবাই বলছে মা কেন ছেলেকে নিয়ে ছেড়ে চলে গেছে। কোনো মাকে যদি তার বাচ্চাকে না দেওয়া হয় তাহলে তার কি করণীয় আছে? পরিস্থিতি, মানুষ পরিস্থিতির শিকার প্রত্যেকেই। কেউ পরিস্থিতিটা পজিটিভভাবে নেয়, কেউ নেগেটিভভাবে নেয়। যাই হোক, আবার আসবো অন্য সময় অন্য ভিডিওর সাথে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আমার সঙ্গে থেকো, নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা বাই।